11 মে মঙ্গলবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। বৃষ্টি উপেক্ষা করে ঈদে ঘরমুখী মানুষের ঢল, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, মহাসড়কের জটলা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রথমবারের মতো দেশের মাটিতে চলল মেট্রো রেল, 6 মাসের মধ্যে উন্মুক্ত হবে নগরবাসীর জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা আপাতত বন্ধ, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হবে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। ঈদের ছুটি শুরুর আগে রাজধানী ছাড়ছে মানুষ। করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে কথা বলতে লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর আবু জামিল ফয়সাল। স্বাগত ডক্টর আবু জামিল ফয়সাল। আমরা জানি যে করোনার যখন একটু কমের দিকে যাচ্ছিল, লকডাউন যখন ভালোভাবে মানুষ মানছিলেন, কিন্তু এই ঈদের সময়টায় এসে আমরা দেখছি যে কোনো নির্দেশনা দিয়েই মানুষকে ঠেকানো যাচ্ছে না। কনসিকুয়েন্স কি হতে পারে, আপনারা নিশ্চয়ই সেটার প্রস্তুতি করছেন। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। মানে এইখানে দুটো জিনিস একসঙ্গে ঘটতেছে। একটা হলো যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য যা আমাদের নিয়ম কানুন পালন করার কথা, সেগুলা পালন না করেই লোকজন জটলা করে সেই মহাপ্লাবনের মতন লোকজন সব বাড়ির দিকে ছুটছে এবং এতে করে সংক্রমণ, মানে এর মধ্যে তো সংক্রমিত লোকজনরা আছে এবং যাদের মধ্যে অনেকেই অ্যাসিম্পটোমেটিক, যাদের মধ্যে কোনো লক্ষণ নাই, তারাও আছে এবং একজনের কাছ থেকে আরেকজনের সংক্রমণ ছড়াচ্ছে। তো এটা গেল একদিক। আর দ্বিতীয় দিক হলো যে ইন্ডিয়া থেকে যে 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 মিউট্যান্ট ভাইরাস, ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আসলো, সেইটা আবার খুব খুব দ্রুত মানুষকে সংক্রমিত করে এবং এইটা মানুষকে সংক্রমিত করার যে উপায় দেখা গেল ইন্ডিয়াতে আমরা দেখতে পেলাম, দিল্লিতে দেখতে পেলাম, এইটা সাংঘাতিক ভয়ের। এবং সেটা আসতেছে আমাদের স্থলবন্দর দিয়ে, যেসব লোকজন আসতেছে এবং যেসব বাণিজ্য হচ্ছে স্থলবন্দর দিয়ে, সে যশোর, তারপরে সাতক্ষীরার ভোমরা ইত্যাদি তো ওই দিকটার থেকে যে এইটা যে আসছে, এইটা আমাদের দ্বিতীয় ভয়ের কারণ। এবং দুটোকে মিলালে পরে যেটা হয় যে আমরা এখন দ্বিতীয় ঢেউয়ের কিছুটা স্থিতি অবস্থায় আমরা আসছিলাম, কিন্তু এই আগামী 2 সপ্তাহ পরে, এখন যে যে মানুষ যেভাবে গেল, এটার যে 2 সপ্তাহ পরে বা 2.5 বা 3 সপ্তাহ পরে ঠিক এইটার প্রতিক্রিয়াটা তখন দেখা যাবে। এইটার প্রতিক্রিয়া হিসাবে তখন আবার সংক্রমণ বৃদ্ধি হবে এবং দুর্ভাগ্যবশত তখন মৃত্যুও বৃদ্ধি হতে পারে এবং সেইটা তখন মানে আমাদের জন্য সেটাই হলো আশঙ্কা। এবং এটাকে তৃতীয় ঢেউ বলা হচ্ছে, কিংবা আবার এই দ্বিতীয় ঢেউয়েরই একটা পিক হবে ওই সময়, সেটা হয়তো বা জুনের মাঝামাঝি সময় বা জুনের তৃতীয় সপ্তাহের দিকে। ফয়সাল, আমরা যেটা দেখছি যে নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন এখানে খুব বেশি কাজে আসছে না। সেক্ষেত্রে আমাদেরকে আপনি যেটা বলছেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে হয়তো, যদি অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে নিশ্চয়ই বৈজ্ঞানিক তথ্য প্রমাণ থেকেও আপনারা এটি বলছেন, সেটার জন্য ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনের জন্য আমাদের প্রস্তুতি আরও বাড়ানো দরকার কিনা, এটা এখন থেকেই হিসাব করা উচিত কিনা? এখানে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন তো অবশ্যই আমাদের মানে হাসপাতালের যেসব সরঞ্জামাদি আছে, বিছনা যেগুলো দরকার পড়বে, অতিরিক্ত রোগী হইলে পরে আইসিইউ বেড দরকার পড়বে, অক্সিজেন দরকার পড়বে, সেটার একটা সমন্বিত ব্যবস্থাপনার দিকে আমাদের নজর দিতে হবে। এবং এইবারকার ঢেউটা কিন্তু আমি আশঙ্কা করছি যে ওই পেরিফেরাল ডিস্ট্রিক্ট গুলোর থেকে শুরু হবে। মানে যে ডিস্ট্রিক্ট গুলা দিয়ে আমাদের ইন্ডিয়ার থেকে লোকজন আসলো, ওই ভেরিয়েন্টটা আসলো এবং ওইখানেও তো ওই যে মানে গাদাগাদি করে লোকজনের যাতায়াত ইত্যাদি ওই জায়গাতেও গিয়ে পৌঁছেছে। তো সো দেয়ারফর এইবার দেখা যাবে হয়তোবা হঠাৎ করে দেখা গেল যে যশোরে আমাদের খুব অনেক রোগী হয়ে গেল বা খুলনাতে অনেক রোগী হয়ে গেল।
তো এইটার একটা মানে ফার্মাসিউটিক্যাল যে জিনিসটা করা উচিত এখনই ওই শয্যাগুলা সব ব্যবস্থাপনা করার পাশাপাশি আমাদের ওইসব জায়গাতে রুগী শনাক্ত হলেই ওদেরকে আইসোলেশনে রাখা এবং সেই রুগীগুলাকে যদি তাদের সঙ্গে যারা সংমিশ্রণ তাদের সঙ্গে মেলামেশা কথাবার্তা ইত্যাদি দেখা সাক্ষাৎ করছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা। আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন এই দুটো আমাদের যদিও এটাও নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন বাট দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ওইদিকে আমাদের খুব সাংঘাতিক ভাবে মনোযোগ দেওয়া উচিত। ওইদিকে মনোযোগ না দিলে এই তো আমরা কিছুদিন আগেই দেখলাম যে যশোর হাসপাতাল থেকে কয়েকজন পালায় চলে গেল, আবার তাদেরকে ধরে আনছে, কিন্তু এই যে পালায় গেল ধরে আনছে এর মধ্যে তো কত লোকজনদের সঙ্গে এদের উঠা বসা হইলো, দেখা সাক্ষাৎ হইলো এবং ওই সব লোকগুলাকে মানে তাদেরকে কন্টাক্ট ট্রেসিং তো করা হয় নাই যতটুকু আমরা শুনছি এবং যতটুকু মানে শক্তি প্রয়োগ করা উচিত এইখানেও করা উচিত, তাহলে পরে আমাদের কিছুটা হয়তো বা আমরা সংক্রমণের যে চেইনটা এগুলোটা এটাকে আমরা ভাঙতে পারবো। জুমেল ফয়সাল, আমরা এর আগেও দ্বিতীয় ঢেউ আসার আগে আমরা দেখেছি যে দ্বিতীয় ঢেউ যে আসবে সেইটার সম্ভাবনার কথা স্বাস্থ্য অধিদপ্তরের থেকেও বলা হয়েছিল, কিন্তু দ্বিতীয় ঢেউটা যখন আসলো তখন আমরা দেখলাম যে এই ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে আইসোলেশন সেন্টার বা অন্যান্য ক্ষেত্রে প্রস্তুতিটা আহ, তেমন একটা ছিল না, বা যেই প্রস্তুতি আগে ছিল প্রথম ঢেউয়ের সময় সেটাও আমরা দ্বিতীয় ঢেউতে দেখি নাই। ফলে নতুন করে প্রস্তুতি নিতে হয়েছে যখন এই রোগী সংখ্যা বাড়ছিল। ফলে এইটি নিশ্চয়ই এখনই নজরে আনা দরকার, এবং ঢাকা কেন্দ্রিক শুধু না, ঢাকার বাইরেও আইসোলেশন সেন্টার, বিশেষ করে যেসব জায়গায় আমাদের সীমান্ত এলাকা আছে, সীমান্তে যাওয়া আসার সুযোগ আছে, সেগুলিতে আইসোলেশন সেন্টার তৈরি করা উচিত। অবশ্যই, অবশ্যই। আমি তো সেটাই বললাম যে আমাদেরকে এমনিতে মানে রোগীর শয্যা এবং আইসিইউ বেড ইত্যাদির যে ব্যবস্থাপনা ওইটা করতে হবে। মানে আমাদেরকে রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে মানে রাখা এবং তার সঙ্গে যারাই কথাবার্তা বলছে, দেখা সাক্ষাৎ করছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা। আমরা কিন্তু এই জিনিসটাকে যদি জোর দিয়ে করতে পারি তাহলেই কিন্তু রোগীর যে সংক্রমণের যে চেইনটা এটা কিন্তু ভেঙে যায় এবং ভেঙে গেলেই আর সংক্রমিত হতে পারবে না। তো সো দেয়ারফর এবং সেটাও কিন্তু ওই 14 দিন মানে আমরা ওই যে ৩ দিনের আইসোলেশন বা ৩ দিনের কোয়ারেন্টাইন এরকম কিছু হালকা হালকা ভাবে নিলে হবে না। আমাদেরকে খুবই খুবই ইয়ে করে। আমি যতটুকু শুনছি সরকার এই বিষয়ে খুবই সচেষ্ট এবং সরকার এটার জন্য খুবই ভাবে ওইখানকার স্থানীয় ডিসি মানে এটাও তো আমাদেরকে এককভাবে খালি স্বাস্থ্য অধিদপ্তর করতে পারবে না। এইখানে স্থানীয় প্রশাসনের মানে সাহায্য দরকার পড়বে, স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যের দরকার পড়বে এবং স্বাস্থ্য অধিদপ্তরের লোকজনের দায়িত্ব মানে ওদের রেসপন্সিবিলিটি আছে। এটা সমন্বিত একটা ব্যবস্থাপনা। আমি আশা করছি যে যেহেতু সেকেন্ড ঢেউটা খুব হালেই গেল, এই তো ২-৩ সপ্তাহ আগে গেল, সেইজন্য আমরা এখনো ভুলে উঠতে পারি নাই যে ওই ঢেউটার মধ্যে কি অসুবিধা হইছে। মানে সমস্যা হইল যে ১ম ঢেউয়ের পরে আমাদের অনেক কয়েকটা মাস পার হয়ে গেছিল এবং তখন যেহেতু সংক্রমণের হার কমতে কমতে অনেক নিচে চলে গেছিল, সংক্রমণের সংখ্যাও কমে গেছিল, সেজন্য আমরা অনেকটা গা ছাড়া একটা ঢিলা ভাব হয়ে গেছিল। তো এইবার আশা করা যায় যে যেহেতু একদম দ্বিতীয় ঢেউটা এই গেল বলে ২-৩ সপ্তাহ আগে হইল, সেইজন্য আমাদের এখনো আমরা ওই ভয়ের মধ্যে আছি এবং সেইজন্য সেটার দিকে নজর রেখেই সেটার দিকে পিছনের দিকে নজর রেখেই আমরা এই সামনের দিনগুলাতে অবশ্যই, অবশ্যই কাজ করতে পারবো। ডক্টর জামিল, একটা জিনিস যে যারা ঢাকা থেকে যাচ্ছেন তারা আবেগের কারণেই যাচ্ছেন, কিন্তু অবশ্যই এটাও নিশ্চয়ই তাদের খেয়াল রাখতে হবে তারা যেখানে যাচ্ছেন তাদের যারা বয়স্ক মানুষ আছে, যাদের শারীরিক কোনো ধরনের ডায়াবেটিক বা হাইপার টেনশনের মতো যেসব প্রি এক্সিস্টিং কন্ডিশনের কথা বলছি সেগুলো আছে, তাদের থেকে একটু দূরে থাকবেন, তাহলেও হয়তো মানে রোগটা ছড়ালেও ফ্যাটাল কনসিকুয়েন্স কিছুটা কমানো সম্ভব হবে। অবশ্যই আমরা তো বারবার করেই বলছি যে মাস্ক পরা, হাত ধোয়া,
এবং ভিড়ের মধ্যে না যাওয়া। এবং যেসব আমাদের বাসাবাড়িতে যেখানে নাকি বাবা-মা বয়স্ক লোকজন আছে তাদের থেকে তো অবশ্যই দূরে রাখা। মানে তাদেরকে অবশ্যই দূরে রাখা। এখন বাইরের থেকে যখনই লোকজন যাচ্ছে, ঢাকা থেকে লোকজন গেল। এই ঢাকা থেকে লোকজন যাওয়া আর ইন্ডিয়া থেকে কিছু লোকজন আসা এটা কিন্তু একই রকম মানে একই রকম সেন্স। তো সো দেয়ারফর আমরা ইন্ডিয়া থেকে লোকগুলাকে আসলে পরে যেমন ভাবে টেস্ট করতেছি, আইসোলেশন কোয়ারেন্টাইন রাখতে, আমরা ঢাকাতে গেলে এটা করব না, কিন্তু অ্যাটলিস্ট এটা তো করতে পারি যে বয়স্ক লোকজনদের থেকে দূরে রাখি। আমরা বয়স্ক লোকজনদের কাছ থেকে মানে প্রথমে ঢাকা থেকে গিয়েই বাসায় পাড়া দিয়েই বয়স্ক লোকের পা ধরে সালাম করতে না যাওয়া। আমরা হয়তো ৪-৫ দিন দেখলাম যে এই লোকটা ঢাকা থেকে যে আসছে সে যে ভালো আছে কিনা, তার কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। না দেখা দিলে তারপরে সে বয়স্ক লোকজনদের সঙ্গে কথাবার্তা বলল, দেখা সাক্ষাৎ করলো। এটা হইতেই পারে। আবু জামিল ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সকাল থেকেই গাবতলী, আবদুল্লাপুর সহ বাস টার্মিনালে রয়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। রোদ, বৃষ্টি, করোনার ঝুঁকি উপেক্ষা করেই বাড়ির পথে ছুটছে মানুষ। এ নিয়ে কথা বলতে শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান এবং আমিন বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। ইজাজ, আপনার কাছেই প্রথমে আসি। শিমুলিয়া ঘাটের এখনকার পরিস্থিতি কি দেখছেন? শিমুলিয়া ঘাটের পরিস্থিতি এখন প্রচণ্ড চাপ পড়েছে। সাধারণত আমরা জানি যে এর আগের ঈদগুলোর যে অভিজ্ঞতা, সরকারের পক্ষ থেকে গার্মেন্টস মালিকদেরকে বলা হয় যে ধাপে ধাপে যাতে ছুটি দেওয়া হয়, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে, সুতরাং সেই ছুটির কারণে সন্ধ্যার পর থেকে ঘাটে প্রচণ্ড চাপ বেড়েছে। আমার সামনের যে চিত্র দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার সামনে দুইটি পন্টুনে দুইটি ফেরি রয়েছে, কিন্তু ফেরিগুলো যখন ওপার অর্থাৎ বাংলা বাজার ঘাটের ওপার থেকে আসে তখন যে গাড়িগুলো ছিল ফেরিতে সেগুলো এখনো নামতে পারেনি। তার আগেই সাধারণ যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ফেরিতে উঠে বসে আছেন। পুরো ফেরি কানায় কানায় পরিপূর্ণ, এমন কোনো জায়গা নাই ফেরির যেখানে আসলে দাঁড়ানোর কোনো স্পেস রয়েছে বা দাঁড়ানোর কোনো জায়গা রয়েছে। প্রত্যেকটি জায়গায় এত বেশি মানুষজন ফেরিতে উঠেছে যে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য ছিল তারা চেষ্টা করেছিলেন শুরুর দিক থেকে, সন্ধ্যার পর থেকে চেষ্টা করেছিলেন একটা শৃঙ্খলার মধ্যে আনতে, কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হচ্ছে না এবং ব্যর্থ হয়ে অনেকে হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। আমার সামনে যে ফেরিটি রয়েছে সেই ফেরিটি দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে যে গাড়িগুলো রয়েছে অনেকটা দুই একটা গাড়ি এখনো নামতে পারেনি। মানুষজনও আসলে তাদেরকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ। সুতরাং এই বিশৃঙ্খল পরিস্থিতি আসলে কখন ঠিক হবে এটা কেউ বলতে পারছে না। মাঝে মাঝে ফেরিতে যে সকল যাত্রীরা উঠেছেন সম্মিলিতভাবে সবাই আওয়াজ দিয়ে শোরগোল করে উঠছেন যাতে ফেরি ছাড়া হয়, কিন্তু কখন ছাড়বে সেটি তারা কেউ জানতে পারছেন না। আবার ঠিক পদ্মার ওপার থেকে যে সকল ফেরিগুলো আসছে প্রত্যেকটা ফেরিতেই একই চিত্র। আরেকটা ফেরি দেখতে পাচ্ছি আমরা ২ নম্বর ফেরিঘাটে এসে জড়ো হয়েছেন। তো যখনই কোনো ফেরি আসছে এই মাওঘাটে, এই শিমুলিয়া ঘাটে যত মানুষজন রয়েছে প্রত্যেকটি মানুষ পিঁপড়ার মতো বলা যায় যে দৌড়াচ্ছেন ফেরিতে ওঠার জন্য, কে কার আগে উঠবে হুমড়ি খেয়ে পড়ছেন, এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা থেকেই মানে ঢাকা বা নারায়ণগঞ্জ বা যেখান থেকেই যাচ্ছেন তারা যেহেতু গণপরিবহন এখন নেই, পৌঁছাচ্ছেন কিভাবে এতটা পথ? একটা মরিয়া ভাব তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে ঈদের ছুটি, দীর্ঘদিন তারা কর্মস্থলে রয়েছেন, যেহেতু ঈদে কারখানাগুলো ছুটি দিয়েছে, কোথাও 10 দিন কোথাও 7 দিন দিয়েছে, সুতরাং ঢাকায় বা কর্মস্থলে তারা থাকার পক্ষপাতী না। সেই হিসেবে যেভাবেই হোক তাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। সেই হিসেবে আমি যাত্রাবাড়ি থেকে এই মাওয়া ঘাট পর্যন্ত, শিমুলিয়া ঘাট পর্যন্ত 3টা চেকপোস্ট দেখেছি। 3টা চেকপোস্টে ধলেশ্বরী নদীর এখানে একটা চেকপোস্ট রয়েছে, তারপর আর্মি ক্যাম্পের এখানে একটি চেকপোস্ট রয়েছে। এই প্রত্যেকটা জায়গাতেই ভিন্ন ভিন্ন যানবাহনে তারা, কোথাও সিএনজি, কোথাও অটোরিকশা, কোথাও মাইক্রোবাস, মোটরসাইকেল, যে যেভাবে পারছেন এই গণপরিবহনগুলোতে তারা আসছেন। যদিও বিজিবি বা পুলিশের পক্ষ থেকে তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আদতে তার কোনো ফল রয়েছে বলে আমরা আসলে গণমাধ্যম কর্মীরা এখানে দেখতে পাচ্ছি না। আপনি যতটুকু অন্ধকার বা যতটুকু আলোর মধ্যে দেখতে পাচ্ছেন
যে কি রকম মানুষ এখানে গাদাগাদি করে অবস্থান করছেন। সুতরাং কেউ যদি করোনায় আক্রান্ত হয়, এই আসলে সারা বাংলাদেশে এরা ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে এই শিমুলিয়া ঘাট থেকে দক্ষিণাঞ্চলের 21টি জেলার মানুষ যাতায়াত করেন, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে খুলনা, বাগেরহাট। তো প্রত্যেকটা জেলায় তার নিজ নিজ বাসভবনে বা নিজ গৃহে মানুষ যাবে, কিন্তু কেউ যদি আক্রান্ত হয় এই যাত্রাপথে, তাহলে তার বাড়িতে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু আক্রান্ত হয়ে যাবেন। তো এই মরিয়া হয়ে ছুটে চলার কতটুকু যৌক্তিকতা রয়েছে সেটা সাধারণ মানুষ ভালো বলতে পারছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটি অন্যতম একটা হটস্পট বা সংক্রমণের উচ্চ ঝুঁকি এই ঘাটগুলোতে রয়েছে। যদিও এখানকার সংক্রমণের ভয় তো রয়েছে, কিন্তু সাধারণ মানুষ সেই ভয়টা যথাযথভাবে পাচ্ছে বা সতর্কতা অবলম্বন করছে সেটি আমরা দেখছি না। আমরা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বিপ্রজিৎ চন্দ্রর কাছে যাব। বিপ্রজিৎ আছে আমিনবাজারে। বিপ্রজিৎ, একটু জানতে চাই যে আমিনবাজার থেকে এই পথে যারা বাড়িতে যাচ্ছেন তারা আসলে কিভাবে যাচ্ছেন, এবং ঢাকার বাইরে যানবাহন যেতে দেওয়ার কথা না, যদিও সকালবেলা বা দিনের বেলা আমরা দেখি যে গার্মেন্টস বা অন্যান্য শিল্প কারখানার দোহাই দেওয়া হয়, কিন্তু রাতে তো শিল্প কারখানাও বন্ধ। ফলে ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে এখন কি ধরনের ওজোর আসছে মানুষের কাছ থেকে? শুরু হয় কিন্তু পৌঁছে যায়, লকডাউন ঘোষণা করে এবং সেই লকডাউনের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে। এবং সেই পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসছিল, ঠিক তখনই আসলে ঈদের কয়েকদিন আগে 28 এপ্রিল যে সবশেষ প্রজ্ঞাপন জারি করা হয়, ওই প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছিল যে সিটির মধ্যে বাস চলতে পারবে, সিটির বাইরে কোনো বাস চলতে পারবে না। এর একটি লক্ষ্য ছিল যাতে বাস চলতে পারবে না, এর একটি লক্ষ্য ছিল যাতে এক জেলা থেকে অন্য জেলায় মানুষ যাতায়াত না করে করোনা সংক্রমণটাও প্রতিরোধ করা যায়। কিন্তু সে বিষয়টি কিন্তু একেবারেই মানা হচ্ছে না, অর্থাৎ যে লক্ষ্যে ঘোষণা করা হয়েছিল সে লক্ষ্যের কাছাকাছিও কিন্তু পৌঁছানো যাচ্ছে না, কারণ মানুষ মরিয়া হয়ে গিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সারি সারি মানুষ। আমরা গত 1 ঘন্টা ধরে দেখতে পাচ্ছি যে ঢাকার যে প্রবেশ পথগুলো, সাইকেল কিংবা ট্রাকের উপরে উঠে যেভাবে পাচ্ছেন তারা কিন্তু যাচ্ছেন। এবং আমরা অনেককে দেখেছি যে বাস চলাচল এক জেলা থেকে আরেক জেলায় নিশ্চিত থাকলেও কিন্তু অনেকে বাসেও চলাচল করছেন, এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য। ইজাজুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো দেশের মাটিতে চলল স্বপ্নের মেট্রো রেল। সব ধরনের বিচার বিশ্লেষণ ও পরীক্ষামূলক চলাচলের পর নগরবাসীর জন্য উন্মুক্ত হবে মেট্রো রেল। আশা করা হচ্ছে 6 মাসের মধ্যে মেট্রো রেল ভ্রমণের সুযোগ পাবেন নগরবাসী। এ বিষয়ে কথা বলবো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সিদ্দিকের সঙ্গে। স্বাগত জানাবো এম সিদ্দিক। আমরা একটু জানতে চাই যে এখন কি প্রক্রিয়া আছে। এটি তো অবশ্যই একটা মাইল ফলক যে দেশের মাটিতে প্রথম আমরা মেট্রো রেলের বগি চলতে দেখলাম। আপনাকে ধন্যবাদ। যে আজকে প্রথম মেট্রো রেলের যে বগিটা চললো, তার মাধ্যমে কিন্তু আমরা কতগুলো মাইল ফলক অর্জন করেছি। শুধু এটাই না যে বাংলাদেশে প্রথম মেট্রো রেল বাংলাদেশের মাটিতে চললো, তার সাথে সাথে এটা যেহেতু একটা বৈদ্যুতিক ট্রেন, তার অর্থ হলো বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেনেরও সূচনা হলো। একই সাথে সাথে এই ট্রেনটা দুর্নিয়ন্ত্রিতভাবে চলাচল করে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, সেই জায়গাতেও একটা নতুন মাইল ফলক সংযোজিত হবো। আমরা চিন্তা করছি যে ঢাকা, চট্টগ্রাম বা আরো দূরবর্তী এলাকার ভিতরে স্পিড ট্রেন চলবে। মেট্রো রেল কিন্তু স্পিড ট্রেনের প্রথম ধাপ। এর মাধ্যমে আমাদের 4টা মাইল ফলক অর্জিত হলো। আপনি যে কথাটা বলে শেষ করলেন যে আমাদের এখন সামনের যে পরিকল্পনা, এই মেট্রো রেলটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য কতগুলি টেস্ট করতে হয়। মাননীয় মন্ত্রী মহোদয় আজকে ওনার বক্তব্যে কোন টেস্টের পরে কোন টেস্টগুলো হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, এবং এটাও উল্লেখ করেছেন যে আগামী অগাস্ট মাস থেকে ঢাকা শহরে যে আমরা ভায়াডাক্ট গুলো নির্মাণ করেছি যার উপরে মেট্রো রেল চলবে, সেখানে মেট্রো রেলের চলাচলটা দেখা যাবে। আর এমনি আন্তর্জাতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখা যায় যে
আমরা আজকে যেই স্টেজে আছি সেই স্টেজ থেকে মেট্রো রেল বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য যেতে কোনো কোনো দেশে 6 মাস লেগেছে, কোনো কোনো দেশে 1 বছর লেগেছে। বাংলাদেশ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা বিশ্বাস করি যে অন্যান্য দেশে যে রেকর্ড তৈরি করা হয় সেই রেকর্ডটা আমরা ভাঙার চেষ্টা করি। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাব যে আমরা যাতে অল্প সময়ের ভিতরে আমাদের এই টেস্টগুলো আমরা শেষ করে ঢাকা মহানগরবাসীকে মেট্রো রেল উপহার দিতে পারি। জনাব সিদ্দিক, মেট্রো রেলের প্রথম ধাপে আসলে কোন পর্যন্ত পরিচালনার পরিকল্পনা আপনারা করছেন এবং ধীরে ধীরে আসলে ঢাকা শহরের মেট্রো রেলের নেটওয়ার্কটা কতদূর পর্যন্ত বিস্তৃত হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সরকার একটা সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এটা মেট্রো রেল নেটওয়ার্কের সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা 2030 নামে পরিচিত। এই 2030 যে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা, এর আওতায় ঢাকা মহানগরীতে প্রায় 130 কিলোমিটার মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি করা হবে। এই নেটওয়ার্কটা এমন ভাবে তৈরি করা হবে যে ঢাকা মহানগরীর প্রধান যে কোনো জায়গা থেকে ঢাকা মহানগরীর অন্য যে কোনো জায়গায় এবং পার্শ্ববর্তী এলাকাতে যাওয়া যাবে, এবং এটার জন্য 105টা স্টেশন থাকবে। এগুলো যখন পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে তখন ঢাকা মহানগরীর যে বর্তমান যানজট আছে সেই যানজটটা ব্যাপকভাবে এটা কমে যাবে। এবং তারই সাথে এখন যে আমরা এয়ার কোয়ালিটি নিয়ে আমাদের যে একটা উদ্বেগের কারণ আছে এবং এটার আমরা বেশ অবস্থাতে আছি, খারাপ অবস্থাতে আছি, তা আমরা আশা করি সেই পরিবেশেরও একটা ব্যাপক উন্নয়ন হবে। জনাব সিদ্দিক, আরেকটি বিষয় জানতে চাই যে মেট্রো রেল পরিচালনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা যেহেতু সবকিছুই ডিজিটাইজ হচ্ছে, সেবাটা কিভাবে হবে মানুষ এই ক্ষেত্রে? আম, মানে আমরা আমরা জানি যে সাধারণ টিকিট কেটে যানবাহনে চলার যে অভ্যাস, সেখান থেকে পরিবর্তনের একটা সূচনা হবে, সেটির জন্যও নিশ্চয়ই আপনারা প্রস্তুতি নিচ্ছেন। জি, আমরা আসলে পরিপূর্ণভাবে, এটা আপনি যেটা বললেন যে এটা একটা স্মার্ট কার্ড বেসড একটা টিকিট থাকবে। এই টিকিটটা প্রথম একবার স্মার্ট কার্ডটা যদি ক্রয় করে নেওয়া যায়, তার পরবর্তীতে আর এটাকে টপ আপ করতে, এটাকে অতিরিক্ত অর্থ এর সাথে সংযোজন করতে ইত্যাদির জন্য আর কখনো স্টেশনে বা কোথাও যেতে হবে না। এটা ঘরে বেশি মোবাইল অ্যাপস ব্যবহার করে এটাকে টপ আপ করা যাবে। কেউ যদি মনে করে যে স্টেশনে যে টপ আপ করবেন বা স্টেশনে যে এটাকে আরো চার্জ করবেন, তাহলে সেই ক্ষেত্রেও এটা করা যাবে। তবে এখানে আমরা একটা সুযোগ রেখেছি যে বাংলাদেশে যেহেতু প্রথম মেট্রো রেল চালু হতে যাচ্ছে, সেই জন্য ঢাকা মহানগরীর বাহিরের অনেক মানুষও কিন্তু মেট্রো রেলে চড়তে আসবে। সেই জন্য আমরা একটা সিঙ্গেল জার্নি টিকিট একটা ব্যবস্থা রেখেছি যে কেউ এসে যদি শখ করে মেট্রো রেলে চড়তে চায় তাহলে উনিও একটা স্মার্ট কার্ড কিনে একটা স্টেশন থেকে উনি যেখানে যেতে যান সেখানে যেতে পারবেন, এবং যে স্টেশনে যাবেন সেই স্টেশনে আবার স্বয়ংক্রিয়ভাবে সেই টিকিটটা রেখে দেওয়া হবে, বিদেশে যেভাবে এটা করা হয়ে থাকে। পরিপূর্ণ ব্যবস্থাটি ডিজিটাইজ হিসাবে এটা পরিচালিত হবে, এবং সেই জন্য আমাদের যে উদ্যোগ আছে এটাও আমরা প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। এম এন সিদ্দিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। ইকবাল হাবিব, একটু জানতে চাই যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে পরিবেশবাদীরা উদ্বিগ্ন এবং মন্ত্রী আজকে বলছেন যে অংশীজনের সঙ্গে কথা বলবেন, অংশীজনের সঙ্গে কথা বলে কাজ শুরু করা গেলে নিশ্চয়ই এটা এটা এড়ানো যেত। আসলে সব মিলে একটু জানতে চাই এই ক্ষেত্রে কি করণীয় আছে। প্রথমে বলে নিই, আমি একজন নগরবিদ, নগর পরিকল্পনাবিদ নই। যেটি আপনি প্রশ্ন করলেন, আপনি যথার্থই বলেছেন। মন্ত্রী গতকাল অ্যাকচুয়ালি তার আগেই একটি টেলিভিশন প্রোগ্রামে আমার সাথে টক শোতে ছিলেন। সেখানে উনি প্রথম এটি স্বীকার করেন যে প্রথম যে মাস্টার প্ল্যানটি হয়েছিল সেটি হয়েছিল একটি 18 সদস্যের দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে জাতীয় কমিটির পর্যালোচনায়। তার মানে একটা সমীক্ষা নির্ভর পর্যালোচিত একটা বিষয় হওয়া উচিত, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এটি কোনো একজন ব্যক্তির কোন একটা বিলাসী চিন্তার ফসল না, এটা জাতির ঐতিহ্যের, ইতিহাসের, জন্মের সূচনা লগ্নের একটি স্মারকের সংরক্ষণ। তো সেই জায়গায়
মাননীয় মন্ত্রী যে কথাটা বলার চেষ্টা করেছেন যে এখন দেরি না হলেও ফেরত যাওয়া এবং একটা জাতীয় কমিটি তৈরি করে বা বিদগ্ধজনদেরকে নিয়ে আলোচনা করা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলছেন। আপনি নিশ্চয়ই জানেন এই প্রকল্পতে এর সঙ্গে যুক্ত আছে গণপূর্ত মন্ত্রণালয়, আবার এর সঙ্গে এলজিইডি মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশনে যুক্ত আছে। এখন যদি সিটি কর্পোরেশন অংশের গাছ কাটা শুরু হয় তাহলে বুঝতে হবে যে পুরো মেসেজটা, পুরো যে বার্তাটা, সেটা অ্যাক্রস দ্য টেবিল যেতে হবে। আমরা গতকাল যে আলোচনা ওনার সাথে করেছিলাম যে উন্নয়নের এসডিজি গোলের যে নীতিমালা, যেটা প্রধানমন্ত্রী সবচেয়ে বড় নেতা এই অঞ্চলের, সেখানে পরিষ্কার বলা আছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড প্রাক সমীক্ষা নির্ভরতায় যথোপযুক্ত জনসম্পৃক্ততা নিশ্চিত না করা যাবে না। আবার একই রকম কাজ রমনায় আমরা গত 5-6 বছর ধরে প্রতিটা গাছ চিহ্নিত করে কোনটা ফেলা উচিত কোনটা ফেলা উচিত না, সেগুলো একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা বিচারের মধ্যে দিয়ে কাজটা হচ্ছে। আর একই সঙ্গে উদ্যানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী এটির প্রতিটা গাছ এর অঙ্গ, তার মানে উদ্যানের সংজ্ঞায় যেহেতু এখানে গাছ রয়েছে সেগুলো কাটা এখনো যদি মনে হয় অন্য কোনো সংস্থা কাটবে তাহলে এটা ভয়ঙ্কর সিচুয়েশন। এবং আদালতের যে রায়ের কারণে আজকে কাজগুলি হচ্ছে সেখানে পরিষ্কার বলা আছে যে এই স্মারক সংগ্রহ এবং স্মারকের স্থানগুলোকে চিহ্নিত করে সংরক্ষণ ছাড়া অন্য সকল স্ট্রাকচার বিনা কনসিডারেশনে ফেলে দিতে হবে। তাহলে আমরা এই কাঠামোগুলো কেন করছি, যেটা প্রাক্ষলন কেন্দ্র অথবা যেটা খাবারের দোকান, আমরা তো খাবার খেতে আর মলমূত্র ত্যাগ করতে ওখানে যাবো না, কারণ ওটার জন্য অন্য জায়গা হবে। আমি যেই জায়গাটা দর্শনীয়, যে জায়গা আমার ধরুন সাভারের স্মৃতিসৌধ, এটিকে দেখার জন্য ওইখানে আমার রেস্টুরেন্টের মলমূত্র ত্যাগের জায়গা তৈরি করতে হবে তা তো নয়, ওর আশেপাশে করা হবে। কারণ ওই জায়গাটার যে ভাব গাম্ভীর্যতা, ঐতিহাসিক গুরুত্ব, সেটাকে রিপ্লেস করা যায় না, সেটিকে খণ্ডিত করা যায় না, সেটিকে কোনোভাবে হরণও করা যায় না। এই জায়গাতে আমি মনে করি এখনো এই স্ট্রাকচার গুলোকে পুনর্মূল্যায়নের জন্য এবং একই সঙ্গে অ্যাক্রস দ্য টেবিল সিটি কর্পোরেশন এবং পূর্ত মন্ত্রণালয়কে এই একই অঙ্গীকারবদ্ধ করাটাও সরকারের জন্য এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেটি আমরা নিজেরাও মনে করি যে একটা বড় পরিকল্পনা এবং সেই পরিকল্পনার মধ্যে আমাদের রাষ্ট্রের জন্মের ইতিহাস জড়িত, ফলে এটার ক্ষেত্রে আসলে আরও স্পর্শকাতরতা প্রয়োজন ছিল। সেই বিষয়টি নিশ্চয়ই ব্যর্থ হয়েছে পুরোপুরি। পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই প্রকল্পটি 1998 সালে যখন প্রথমবার করা হয় তখন কিন্তু এই ব্যর্থতা ছিল না। তখন কিন্তু যে বললাম 18 সদস্যের কমিটি ছিল এবং রাষ্ট্রীয় আজিজুজ্জামান স্যার, জামিল রেজা চৌধুরী, মুতাসির মামুন, বিশাল বিশাল লোকজন, কাইয়ুম চৌধুরী। এবারও আমরা সেটা করলাম না কেন? কেন মন্ত্রণালয়গুলি পরস্পরের মধ্যে একটা ট্রায়াঙ্গেল যুদ্ধের মধ্যে যার যা খুশি যে যেমনে পারে, এই ধরনের অ্যাটিটিউডটা এরকম একটা স্মারকে এরকম একটা স্থানের জন্য অত্যন্ত পরিহার্য ছিল, কিন্তু সেটা কেন এখানে অপরিহার্য করা হলো, এটা অবশ্যই আমি মনে করি যারা দায়ী। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।